আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম শিমলা মির্চি, যার বাংলা অর্থ শিমলার মরিচ। মুভির গল্প একটা লাজুক ছেলেকে নিয়ে, যে শিমলা গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। বাট ছেলেটি লাজুক হয় তার ভালোবাসার কথা মেয়েটিকে বলার সাহস পায় না। কিন্তু হঠাৎ একদিন সেই মেয়েটি ছেলেটির কাছে আসে এবং জানায় যে তার মা নাকি তার প্রেমে পড়ে গেছে। কি এক অবস্থা! তো যেখানে মেয়েটি প্রেমে পড়ার কথা সেখানে মেয়ের মা কিভাবে প্রেমে পড়ে গেল, এর ভিতরে কি ঘটনা আছে তা নিয়েই মুভির গল্পটা। মুভির টপিকটা শুনেই এটা ভাবেন না যে মুভিটি থার্ড ক্লাস টাইপের। আগে পুরো মুভি দেখেন, তাহলেই বুঝতে পারবেন মুভিটি কতটা সুন্দর। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি একটা মেয়ে একটা ছেলেকে বাইকে করে নিরিবিলি জায়গাতে নিয়ে যাচ্ছে। তো এই ছেলেটির নাম অভি আর মেয়েটির নাম নায়না। নায়না বাইক থেকে নেমে অভিকে বলে, আমি তোমাকে একটা প্রপোজাল দিব, প্লিজ না বলিও না। অভি বলে, ঠিক আছে, শোনার আগেই হ্যাঁ বলে দিলাম, এবার বলো। নায়না বলে, তুমি রাজি হলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অভি বলে, নায়না এত ভনিতা করছো কেন, যা বলতে চাও বলো। নায়না তখন অভিকে কথাটা বলার চেষ্টা করে, কিন্তু প্রতিবার একটু বলার পরই সে লজ্জায় থেমে যায়। এটা দেখে অভি বলে, আরে এত লজ্জা পাচ্ছ কেন, বুকের ভিতরে দম নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলো। নায়না তখন সাহস নিয়ে দুম করে বলে, অভি, আমার মা তোমাকে ভালোবাসে। এটা শুনতেই অভি একদম থ মেরে যায়। আর যেখানে নায়না অভির প্রেমে পড়ার কথা ছিল, সেখানে নায়নার মা কেন প্রেমে পড়ে গেল সেটা দেখানোর জন্য সিন 1 মাস অতীতে চলে যায়। তো এই হলো ভারতের হিমাচল প্রদেশের প্রধান শহর সিমলা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে এবং কেনাকাটা করতে আসে। তেমনি অভি এবং তার মা, খালা, বোন, ভাগ্নি 1 সপ্তাহের জন্য সিমলা ঘুরতে এসেছে। কিন্তু এখানে আসতে না আসতেই অভি বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে, কারণ এবার দিয়ে প্রায় 10-12 বার হলো তার পরিবার এখানে ঘুরতে এসেছে এবং প্রতিবারই তাকে সাথে করে নিয়ে এসেছে। আসলে অভির পরিবার সিমলা জায়গাটা খুব পছন্দ করে, সাথে এখানকার মেয়েদেরকেও খুব পছন্দ করে। তারা তো চাই অভি যেন সিমলারই কোনো একটা মেয়ের প্রেমে পড়ে যায় ও তাকে বউ করে বাড়ি নিয়ে আসে। তো যাই হোক, অভির পরিবার অভিকে বাসায় যেতে না দিয়ে তাদের সাথেই জোর করে রেখে দেয়। এর পরের সিনে আমরা নায়নাকে দেখতে পাই। সে তার এক বান্ধবীর কাপড়ের দোকানে হাতুড়ি নিতে এসেছিল, বাট তার বান্ধবী তাকে দিয়ে দোকানের ফটোশুট করিয়ে নিচ্ছে। এমন সময় অভির পরিবার ঘুরতে ঘুরতে সেই একই দোকানে এসে পড়ে ও নায়নাকে দেখে মুগ্ধ হয়ে বলে, এমন সুন্দর একটা মেয়ে যদি আমাদের অভির বউ হতো কত ভালো হতো। তো নায়না বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে যাচ্ছে। এমন সময় অভির মা নায়নার কাছে এসে বলে, বেটি তুমি কি বিবাহিত? এমন প্রশ্ন শুনে নায়না বিরক্ত হয়ে বলে, না আমি বিবাহিত নই, আর কখনো হতেও চাই না। ঠিক তখনই নায়নার ফোনে একটা কল আসলে নায়না কল রিসিভ করলে ওপাশ থেকে একজন বলে ওঠে, নায়না তোমার ক্যাফেতে ফলস সিলিং ভেঙে পড়েছে। এটা শুনতেই নায়না রেগে মেগে তার ক্যাফের দিকে দৌড় দেয়। তো নায়না যেই রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে সেই একই রাস্তা দিয়ে অভিও হেঁটে আসতেছে। অভি এই সময় হঠাৎ করে নায়নাকে এভাবে দৌড়াতে দেখে মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। নায়নাও তখন দৌড়াতে দৌড়াতে অভির পাশ দিয়েই চলে গেলে নায়নার ওড়নাটা অভির মুখের উপর দিয়ে এমন ভাবে উড়ে যায়, ব্যাস অভির পুরো হুঁশ উড়ে যায়। নায়না কিছুটা দূরে যাওয়ার পর পিছন ফিরে তাকালে কল্পনায় নায়নার রূপের তীর ছুটে এসে অভির বুকে লাগে। তারপর আর কি, এমন ফিল্মি স্টাইলে অভি যখন ক্রাশ খেলো, তো ফিল্মি স্টাইলে একটা রোমান্টিক গান না হলে কি জমে? মোটেও না। তো গান শুরু হয়, আর গানের ভিতরে দেখা যায় অভি নায়নাকে পাগলের মতো এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে। এভাবেই নায়নাকে খুঁজতে খুঁজতে 7 দিন কেটে যায়, কিন্তু অভি কোনোভাবেই নায়নাকে আর খুঁজে বের করতে পারে না। যে কারণে 7 দিন পর সে তার পরিবারকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু সে যখন গাড়ি নিয়ে সিমলা থেকে বের হবে, ঠিক এই সময়েই হঠাৎ একটা ক্যাফেতে নায়নাকে দেখতে পাই। এটা দেখেই অভি গাড়ির ব্রেক কষিয়ে দেয় ও গাড়ি থেকে নেমে নায়নার দিকে দেখতে থাকে। অভির বোন তখন অভির কাছে এসে কি হয়েছে জানতে চায়। অভি বিষয়টা আড়াল করার চেষ্টা করে বলে, তোমরা বাসায় যাও, আমি কিছুদিন পরে আসবো। যেই অভি সিমলা আসতেই চায় না, হঠাৎ করে সে এখানে থেকে যেতে চাচ্ছে। এটা দেখে সবাই বুঝে ফেলে যে অভি এখানকার কোনো মেয়ের চক্করে পড়েছে। আর জানেনই তো, অভির পরিবার নিজেই চায় যে অভি সিমলার কোনো মেয়েকে বিয়ে করুক। তাই তারা আর কথা না বাড়িয়ে অভিকে এখানে রেখে যেতে রাজি হয় এবং যাওয়ার আগে অভির খালা অভিকে বলে, প্লিজ এবার অন্তত সাহস করে প্রপোজ করিস। আসলে অভি এর আগেও বেশ কয়টা মেয়েকে পছন্দ করেছিল, বাট তার বিরাট বড় সমস্যা হলো সে মেয়েদের সামনে দাঁড়ালে এতটা ভয় পায় যে প্রপোজ করার সাহস পায় না। তো যাই হোক, অভির পরিবার অভিকে রেখে চলে যায় আর সিন চলে আসে নায়নার ক্যাফেতে। আমরা দেখি নায়না মূর্তি নামের একটা লোকের উপরে রাগারাগি করতেছে। আসলে নায়না 6 মাস হলো নতুন এই ক্যাফেটা কিনে নিয়েছে এবং লোক লাগিয়ে দিয়ে ধীরে ধীরে সেটা ডেকোরেশন করে নিচ্ছে। কিন্তু লোকগুলো ঠিক মতো কাজ না করার কারণে নায়না খেপে গেছে। আর হ্যাঁ, এই মূর্তি আসলে নায়নার ক্যাফের ম্যানেজার। তো মূর্তি নায়নাকে শান্ত করে বলে, নায়না তুমি লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিলে না, তাই অনেকগুলো লোক ইন্টারভিউ দিতে এসেছে। এটা শুনে নায়না বলে, ঠিক আছে, আপনি এক এক করে তাদেরকে ভিতরে পাঠান,
আমি ইন্টারভিউ নিচ্ছি। মূর্তি তখন একজনকে ভিতরে নিয়ে যেতেই অভি ক্যাফের সামনে এসে ভিতরে তাকিয়ে দেখে তার ড্রিম গার্ল এক লোকের ইন্টারভিউ নিচ্ছে। তো নায়নার বাজেট কম, তাই নায়নার লোকটিকে বলে যে সে প্রতি মাসে 5,000 টাকা স্যালারি দিবে, কিন্তু তাকে ক্যাফের প্রায় সব কাজ করতে হবে। স্যালারি কম শুনে লোকটি রাজি না হয়ে চলে যায়, আর এদিকে অভি নায়নাকে দেখার জন্য ক্যাফের ভিতরে ঢুকে পড়ে। ম্যানেজার মূর্তি তখন অভিকেই পরের জন মনে করে নায়নার কাছে ইন্টারভিউ দিতে পাঠিয়ে দেয়। এটা দেখে অভি ভেবাচাকা খেয়ে ধীরে ধীরে নায়নার কাছে আসতে থাকে। সে যে এত সহজে আর এত তাড়াতাড়ি তার ড্রিম গার্লের কাছে যেতে পারবে এটা যেন সে কল্পনাও করতে পারছে না। তো অভি কাছে আসতেই নায়না তাকে চেয়ারে বসতে বলে। এরপর নায়না অভিকেও সেম কথা বলে যে 5,000 টাকা স্যালারির বিনিময়ে তোমাকে এই ক্যাফের সব কাজ করতে হবে। কিন্তু অভির তো এদিকে কোনো খেয়াল নেই, সে শুধু এক ধ্যানে নায়নার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে নায়নার টেবিলে শব্দ করে বলে, কি হলো, জবটা করবে? অভি হুশে ফিরে মাথা নাড়িয়ে বলে পরের সিনে দেখি নায়নার মা রুক্মিণী দেবী রান্না করতেছে। এমন সময় নায়না কিচেনে এসে তার মাকে বলে, কি ব্যাপার মা, তুমি আজ 1 বছর পর কিচেনে ঢুকেছো, যাক খুব ভালো লাগলো। রুক্মিণী বলে, আজকে আমার মনটা অনেক ভালো আছে তাই কিচেনে এসেছি। তো নায়নার মা আজকে অনেক খুশি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য নায়না বলে, মা আজকে এই খুশির মুহূর্তে আরো একটা ভালো কাজ হয়ে যাক, বাবা তোমাকে যেই ডিভোর্স পেপার পাঠিয়েছে সেটাতে একটা সাইন করে দাও, ব্যাস এরপর নতুন জীবন শুরু করো। কি তিলককে ফোন করে বলবো যে তুমি ডিভোর্স পেপারে সাইন করতেছো? রুক্মিণী বলে, তিলক তিলক কি শুরু করেছিস, তোর বাবা হয়। নায়না বলে, সে তোমার সাথে যা করেছে এতে সে সম্মান পাওয়ার যোগ্য নয়। এই বলে নায়না আবার বলে, কি ফোন করব? রুক্মিণী বলে, হ্যাঁ ফোন করে তাকে বার্থডে উইশ কর, আর যদি পারিস তাহলে একবার তার সাথে দেখাও করিস। তো নায়না তার মাকে খুশি দেখে এতক্ষণ খুশি হচ্ছিল এটা ভেবে যে তার মা অতীত থেকে বেরিয়ে হয়তো নতুন জীবন শুরু করেছে, কিন্তু না, তার মা এই জন্য খুশি যে আজকে তার বাবার বার্থডে। এটা বুঝতে পেরে নায়নার মেজাজ পুরো খারাপ হয়ে যায় ও সে তার মায়ের রান্না করা সব খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, মা গত 1.5 বছর ধরে বাবা আমাদের বাসার সামনেই একটা বাসাতে তার চেয়ে অর্ধেক বয়সের একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনশিপ এনজয় করতেছে। রুক্মিণী বলে, তোর বাবা আগেও আমার সাথে রাগ করে বহুবার চলে যেত, কিন্তু আবার আমার কাছে ঠিকই ফিরে আসতো, তাই দেখি সে আবারও আমার কাছে ফিরে আসবে। তো নায়নার মা যে এখনো তার বাবার ভালোবাসায় অন্ধ হয়ে ডুবে আছে এটা বুঝতে পেরে নায়নার প্রচন্ড রাগ হয় ও নায়না মনের কষ্টে আক্ষেপ করে অঝরে কাঁদতে থাকে। এটা দেখে রুক্মিণী তাকে সান্ত্বনা দিতে এসে সেও ইমোশনাল হয়ে পড়ে। তো নায়না তার মায়ের রান্না করা পায়েস তার বাবাকে পৌঁছে দিতে আসলে তার বাবা তাকে দেখে অনেক খুশি হয়, বাট নায়না ভিতরে ভিতরে ফুলতে থাকে ও তার হাতে থাকা পায়েসের বাটিটা তার বাবাকে দিয়ে বলে, আপনি তো অনেক সুখে আছেন, কিন্তু প্রতিনিয়ত আমার মায়ের জীবনটা নষ্ট করে যাচ্ছেন কেন? এটা শুনে নায়নার বাবা বলে, আমার কি দোষ? তোর মাকে তো ডিভোর্স পেপার পাঠিয়েই দিয়েছি, সে পেপারসে সাইন করে নতুন জীবন শুরু করলেই তো পারে, কিন্তু সে আমাকে নিয়েই পড়ে আছে, এতে আমার কি দোষ? এটা শুনে নায়না রেগে মেগে বলে, ঠিক আছে, কথা দিলাম আমার মা আপনাকে ডিভোর্স দিবে এবং আবার বিয়ে করবে, এর জন্য আমাকে যা করতে হয় আমি করব। এই বলে নায়না রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নায়না তার মাকে নিয়ে একটা মন্দিরে আসে এবং একজন পুরোহিতের কাছে এসে বলে, পুরোহিত মশাই আমার দিদির হাতটা একটু দেখুন তো। রুক্মিণী তো অবাক। তো পুরোহিত রুক্মিণীর হাত দেখে বলে, খুশির খবর, কিছুদিনের ভিতরেই তোমার দিদির জীবনে একজন রাজকুমার আসতে চলেছে। এটা শুনে রুক্মিণী লজ্জায় সেখান থেকে উঠে চলে যায়। এরপর রুক্মিণী হাসতে হাসতে নায়নাকে বলে, তুই অনেক দুষ্ট হয়েছিস। নায়না বলে, মা সবসময় মন খারাপ করে থাকার চেয়ে যদি কোনো দুষ্টামি তোমাকে খুশি রাখে তাহলে সেই দুষ্টামি করাই ভালো। এই জন্যই তো বলছি তুমি ওই তিলকের ঘোর থেকে বেরিয়ে আসো এবং লাইফটাকে ফাটিয়ে এনজয় করো। রুক্মিণী বলে, আমি জানি আমার জীবনে পরিবর্তন দরকার, এর জন্য তো আমি চেষ্টা করে যাচ্ছি। নানা তার মাকে একটা পাঙ্কু মার্কা সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, শুধু চেষ্টা করো না, করেই ফেলো। আমার সাথে চিৎকার করে বলো, রুক্মিণী আজ থেকে শুধু নিজের জন্য বাঁচবে। রুক্মিণী তখন লজ্জা লজ্জা স্বরে চিৎকার করে বলে, রুক্মিণী আজ থেকে শুধু নিজের জন্য বাঁচবে। এসব শুনে নায়না অনেক অনেক খুশি হয়। সিন পরের দিন নায়নার ক্যাফেতে আসতে দেখি একজন কন্ট্রাক্টর তারা লোক দিয়ে নায়নার ক্যাফে ডেকোরেশন করে দিচ্ছে, কিন্তু সে সুন্দর জিনিসগুলোর পরিবর্তে খুবই বাজে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করতেছে দেখে ম্যানেজার মূর্তি লোকটির সাথে তর্ক লাগলে লোকটি বলে, নায়নার স্বপ্ন অনেক বড়, কিন্তু এত কম বাজেটে এত বড় স্বপ্ন দেখা তার উচিত হয়নি। এর মাঝেই নায়না চলে আসে ও লোকটির এই কথা শুনে রেগে মেগে লোকটির জিনিসপত্র ভেঙে লোকটিকে তাড়িয়ে দিতে থাকে। মূর্তিজি নায়নাকে শান্ত করার চেষ্টা করলে নায়না কাঁদতে কাঁদতে বলে, আমারই ভুল হয়েছে, যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য আমার নেই সেই স্বপ্নের পিছনে 6 মাস ধরে যুদ্ধ করে যাচ্ছি। এই বলে নায়না কাঁদতে কাঁদতে চলে যায়। অভি নায়নার কষ্টটা দেখে মূর্তিকে বলে, আঙ্কেল আমি কি এই ক্যাফেটা দাঁড় করানোর জন্য কিছু করতে পারি? মূর্তি বলে, আরে তুই তো মাত্র 2 দিন হলো জয়েন করলি, তুই আবার কি করবি? অভি বলে, নায়না ম্যাডামের জন্য আমি সবকিছু করতে পারি। এতে শুনে মূর্তি বলে, আরে রোমিও সাহেব, আপনার কথার মাঝে তো প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, তো দেখেন দেখি আপনি জুলিয়েটের জন্য কি করতে পারেন।
ব্যাস অভি পুরো ক্যাফেতে রং এবং ডেকোরেশন করার জন্য যা যা লাগবে তার সবকিছু ট্রাকে করে নিয়ে আসে। পরের দিন সকালে এসে নায়না ক্যাফেতে ঢুকতে ধরতেই পুরো একদম অবাক হয়ে যায়। সে দেখে পুরো ক্যাফে রং করা হয়েছে, সাথে সবকিছু খুব সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে। এর মাঝে মূর্তি এসে নায়নাকে বলে, নায়না এসব কিছুর জন্য তুমি আমাকে ক্রেডিট দেওয়ার আগে আমি তোমাকে বলে রাখি যে এগুলোর কোনো কিছুই আমি করিনি, অভি সারা রাত জেগে এসব করেছে। নায়না অবাক হয়ে বলে, অভিটা আবার কে? মূর্তি তখন নায়নাকে মনে করিয়ে দেয় যে গত 2 দিন আগে সে যেই ছেলেটাকে নিয়োগ দিয়েছে তার নামই অভি। নায়না আবেগী হয়ে অভিকে দেখার জন্য স্টোর রুমে এসে দরজাটা খুলতেই সূর্যের আলো অভির চোখে ধরে, কারণ সে সারা রাত জেগে একটু আগেই ঘুমিয়েছে। তাই নায়না সরি বলে সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু অভি ঘুম থেকে উঠে বলে, ব্যাপার না ম্যাডাম, আপনি এসে পড়েছেন, এখন এমনিতেই আর ঘুম আসবে না। তো নায়না অভিকে বলে, থ্যাংক ইউ অভি, তুমি আমার স্বপ্নটা পূরণে এত বড় একটা সহায়তা করলে। এটা শুনে অভি বলে, ওয়েলকাম ম্যাডাম। তখন নায়না যেতে যেতে বলে, প্লিজ তুমি আমাকে ম্যাডাম বলো না, তুমি আমার নাম ধরে ডাকতে পারো। অভি বলে, নাম ধরে ডাকলে তো বন্ধু বন্ধু মনে হবে। নায়না বলে, তাহলে বন্ধুই বানিয়ে নাও। এই বলে নায়না নিজেই হাত বাড়িয়ে অভির সঙ্গে হাত মেলায়। ব্যাস, জীবনে প্রথমবার ক্রাশের হাতটা স্পর্শ করা বলে কথা। ফিলিংস যেন অভির শরীরে ঢেউ খেলে ওঠে। তো এরপর থেকে অভি সারাক্ষণ কাজের বাহানায় নায়নার পিছে পিছে পড়ে থাকা শুরু করে। মাঝে মাঝে সে নায়নাকে তার মনের কথা বলার জন্য একা একা প্র্যাকটিসও করে, বাট বলার সাহস পায় না। একদিন দুজনে প্রয়োজনীয় জিনিস কিনতে শোরুমে আসলে অভি সাহস করে নায়নাকে বলে, নায়না আমি তোমাকে কিছু বলতে চাই। নায়না হুম বললে অভি বলে, নায়না আমি আমি নায়না বলে, তুমি কি? অভি বলে, মানে আমি আমি তোমাকে। নায়না আবারও বলে, তুমি আমাকে কি? অভি ভয়ে শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলে বসে, আমি তোমাকে বলতে চাচ্ছি যে ক্যাফের জন্য একটা পানির ফিল্টার কেনা দরকার। নায়না বলে, আমিও সেটাই ভাবতেছি। তো সারাদিন কেনাকাটা শেষে নায়না অভিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলে অভি ওই নায়না খেতে খেতে নানা গল্প সল্প করতে থাকে। অভি নায়নার দিকে কিছুক্ষণ লক্ষ্য করে বলে, আচ্ছা নায়না, কেউ কি তোমাকে বলেছে যে হাসলে তোমাকে অনেক বাজে দেখায়? নায়না বলে, না তো, কেন? অভি বলে, তাহলে তুমি হাসো না কেন? নায়না মন খারাপ করে বলে, আমার জীবনটাই এমন, হাসার মতো কিছুই নেই। এটা শুনে অভি ভাবে সে যদি যে কোনো মূল্যে নায়নার জীবনে খুশি এনে দিতে পারতো। সিন রুক্মিণীর কাছে আসলে দেখি সে মাঝরাতে তাদের বাসার দেয়াল টপকিয়ে গাছ বেয়ে তার হাজবেন্ড তিলকের রুমের দিকে যাচ্ছে। গেল নায়নার প্রচেষ্টা সব জলে গেল। আপনাদের মনে আছে নায়না অনেক কষ্টে তার মাকে রাজি করিয়েছিল যে সে অতীত ভুলে গিয়ে আজ থেকে শুধু নিজের জন্য বাঁচবে, নিজের লাইফটাকে এনজয় করবে, কিন্তু এখন তার হালত দেখুন। তো রুক্মিণী এভাবে গাছ বেয়ে একটা পর্যায়ে তার স্বামী তিলকের ঘরের জানালার কাছে পৌঁছালে দেখে তিলক রুমের মাঝে পায়চারি করতেছে আর বই পড়তেছে। এটা দেখেই রুক্মিণী তড়িঘড়ি করে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই এই গেল। তো আওয়াজ শুনে তিলক বাহিরে তাকালে রুক্মিণী ধরা খেয়ে যায় ও হাত বাড়িয়ে হাই বলে। ব্যাস, তিলক রুক্মিণীকে নিয়ে নায়নার বাড়িতে এসে রেগে মেগে নায়নাকে বলে, তোমার মাকে বলে দিবে আবার কখনো যদি সে আমার ঘরের জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে পুলিশে দিব, নয়তো পাগলাগারদে পাঠিয়ে দিব। এই বলে নায়নার বাবা সেখান থেকে চলে গেলে নিজের মায়ের এমন অবনতি দেখে নায়না পুরো ভেঙে পড়ে ও মনের কষ্টে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। ওদিকে অভি রাতের বেলা কাজ না থাকার কারণে তিন মোড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো নায়না বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় এসে তার বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। নায়না তখন রাগ করে বাইকটা রেখে হেঁটেই চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার হাই হিলের গোড়াটা ভেঙে যায়। নায়না তখন মনের আক্ষেপে হিলগুলো খুলে হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করে। ওদিকে অভিও তখন বিপরীত রাস্তা দিয়েই হেঁটে আসতেছিল, তাই রাস্তার মাঝের মোড় পার হওয়ার সময় দুজনের সামনাসামনি ধুয়ে যায়। নায়নার সঙ্গে সঙ্গে মুখ লুকিয়ে কাঁদতে থাকলে অভি জানতে চায় কি হয়েছে, কিন্তু নায়না কিছু বলতে চায় না। তখন অভি বলে, আরে কি হয়েছে আমাকে একবার বলেই দেখো, আমি সব ঠিক করে দেবো। নায়না বলে, মাত্র 5,000 টাকা স্যালারির জন্য তুমি একটু বেশি সার্ভিস দিচ্ছ বলে মনে হচ্ছে। অভি বলে, ওকে তাহলে একটা কাজ করো, যতটুকু বেশি সার্ভিস দিচ্ছি ততটুকু স্যালারি বাড়িয়ে দাও, আর আমার এই প্রমোশনের খুশিতে এবার একটু হেসে দাও। এটা শুনে নায়না হেসে ফেলেও বলে, তুমি মিস্টার সার্ভিসম্যান, তুমি এখন আমার জন্য কি করতে চাচ্ছ? অভি তখন নায়নার পায়ের দিকটা একবার দেখে নিয়ে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসতেছি। এই বলে অভি একটা কচুর পাতাতে করে কিছু পানি নিয়ে আসে এবং সেই পানি দিয়ে নায়নার পা ধুয়ে দিতে থাকে। ব্যাপারটা নায়নার ভীষণ ভালো লাগে। এরপর অভি কচুর পাতাটা মাটিতে রেখে নায়নাকে সেটার উপর দিয়ে আসতে বললে নায়না এক কদম রাখলে পরের কদমে অভি একটা রুমাল বিছিয়ে দেয়। নায়না সেটাতেও এক কদম দিয়ে পরের কদম মাটিতে ফেলবে, এমন সময় অভি এবার নিজের হাতটা বাড়িয়ে দেয়। হয় রে ভাই হয়, প্রেমের প্রথম দিকে এমনটা হয়। তো এরপর অভি নিজের জুতা খুলে নায়নাকে পরিয়ে দিয়ে নায়নার বাইক টানতে টানতে সেখান থেকে চলে আসে। এরপর অভি তার বন্ধু রকির বাসায় এসে তাকে সবকিছু খুলে বলে। তো অভি যে নায়নাকে মুখ ফুটে তার মনের কথাটা বলতে পারছে না, এটা শুনে রকি বলে, দোস্ত তুই যেহেতু নায়নাকে মুখে বলতে পারছিস না, তাহলে একটা চিঠিতে লিখে সব বলে দে, তাহলেই তো হয়ে যায়। এটা শুনে অভি অবাক হয়ে ভাবে, সত্যি তো,
মুখে বলতে না পারলেও চিঠিতে তো সবকিছু বলা যাবে। তো যেমন ভাবনা তেমন কাজ। অভি তখনই ঘরের ভিতরে এসে নায়নার প্রতি তার ফিলিংস গুলো নিয়ে একটা চিঠি লিখতে শুরু করে। কিন্তু নায়নাকে প্রথমবার দেখার সময় তার যে ফিলিংসটা হয়েছিল সেটা কিভাবে চিঠিতে ফুটে তুলবে এসব ভাবতে ভাবতে শেষমেশ অনেক চেষ্টার পর একটা চিঠি লিখে ফেলে। পরের দিন সকালে নায়না ক্যাফেতে যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই দেখে তার মা রুক্মিণী মন খারাপ করে উদাস হয়ে বেলকুনিতে বসে আছে। তো নিজের মাকে এভাবে মানসিকভাবে ভেঙে পড়তে দেখে নায়নার ভীষণ খারাপ লাগে, বাট সে তার মায়ের মন ভালো করার কোনো উপায় না পেয়ে চুপচাপ চলে যায়। ওদিকে অভি সকালবেলা ক্যাফেতে এসেই নায়নার অফিস রুমে ঢুকে পড়ে ও তার লেখা চিঠিটা নায়নার টেবিলের উপরে রেখে কেবল বের হবে, ঠিক তখনই নায়না ক্যাফেতে ঢুকে পড়ে। অভি তখন নায়নার অফিস থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে বুদ্ধি খাটিয়ে একটা কাগজ দিয়ে নায়নার অফিসের গ্লাস মুছতে শুরু করে। নায়না অফিসে ঢুকে টেবিলের উপরে সেই চিঠিটা দেখতে পেয়ে সেটা খুলে পড়তে শুরু করলে টেনশনে অভির দুবুগানি শুরু হয়। তো অভি পুরো চিঠি জুড়ে নায়নার রূপের অনেক সুন্দর সুন্দর প্রশংসা করেছে এবং চিঠির শেষে নিজের নাম না লিখে লিখেছে, ইতি তোমার গোপন প্রশংসাকারী। নায়নার চিঠিটা পড়া শেষ করে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে মারলে সেটা ডাস্টবিনের বাহিরে পড়ে যায়। নায়না তখন অভিকে সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে বলে অফিস থেকে চলে যেতে ধরতেই দুম করে থেমে যায় ও অভির থেকে চিঠিটা আবার নিয়ে কি যেন ভেবে খুশি হয়ে অভিকে বলে, অভি যাও, তুমি এখন বাহিরের কাজগুলো করো। অভি তখন বাহিরে এসে দেয়াল পরিষ্কার করতে করতে লুকিয়ে লুকিয়ে নায়নাকে দেখতে থাকলে দেখে নায়না সেই চিঠিটা আবার পড়তেছে এবং খুশিতে সেটা বুকে জড়িয়ে নিয়ে আনন্দ করতেছে। অভি তখন এটা ভেবে খুশি হয় যে যাক, কাজ তাহলে হয়ে গেছে। বাট ওদিকে নায়না বলে ওঠে, যাক, মাকে খুশি করার আইডিয়া পেয়ে গেছি। তো অভি বাহির থেকে নায়নার দিকে দেখতেছে, এটা নায়না বুঝতে পেরে লজ্জায় জানালাটা বন্ধ করে দেয়। এরপর সে এই চিঠিটাই কপি করে তার মায়ের নাম দিয়ে আরেকটি চিঠি লেখে এবং সেটা তার মায়ের কাছে পাঠানোর জন্য তার বাড়ির ডাক্স বক্সে ফেলে। এরপর দেখি নায়না তার বান্ধবীকে বলতেছে, আমি চিঠিটা কপি করে আমার মাকে পাঠিয়েছি যাতে আমার মায়ের মাথা থেকে তিলকের ভূতটা চলে যায় ও সে খুশিতে জীবনযাপন করতে পারে। তিনি অভির কাছে আসতে দেখি অভি নায়নাকে মনের কথাটা জানাতে পেরে খুশিতে গুলগুলা হয়ে যাচ্ছে। আর ওদিকে নায়নার মা রুক্মিণী ডাক বক্সে জমে যাওয়া চিঠিগুলোর মাঝে সেই চিঠিটা পেয়ে পড়তে শুরু করেছে। প্রিয় রুক্মিণী, যেদিন প্রথম আমি তোমাকে দেখেছিলাম সেদিন তোমার রূপের তীর সোজা আমার বুকে এসে লেগেছিল। তো এমনই রোমাঞ্চ ভরা পুরো চিঠিটা পড়ে রুক্মিণীর মনে খুশি ঢেউ খেলে ওঠে। একে তো নিঃসঙ্গ জীবন, তার উপরে আবার এত প্রশংসা, সব মিলিয়ে রুক্মিণী যেন মুহূর্তের ভিতরেই এই চিঠির লেখকের প্রেমে পড়ে যায়। তো অভি খুশি হয়ে ক্যাফেতে আসতেই নায়নার মুখোমুখি হয়ে গেলে নায়নাকে বলে, কি অবস্থা নায়না, আজকে তোমাকে অনেক হ্যাপি লাগতেছে। নায়না বলে, আসলে নতুন কিছু একটা করতে যাচ্ছি তো তাই একটু এক্সাইটেড হয়ে আছি, জানি না ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। অভি বলে, কোনো চিন্তা করো না, তুমি যেভাবে চাও সবকিছু ঠিক সেভাবেই হবে। তখন নায়না বলে, জানো অভি, আমি এতদিন মনে করতাম একমাত্র টাকাই জীবন বদলে দিতে পারে, কিন্তু এখন বুঝতেছি সামান্য একটা কাগজের টুকরো মানুষের জীবন কতটা বদলে দিতে পারে। অভি বলে, কতটা? নায়না বলে, কতটা সেটাই তো এখন দেখার বাকি। এই বলে নায়না তার অফিস রুমে চলে গেলে অভি পুরো ক্লিয়ার হয়ে যায় যে নায়না তার প্রেমে পড়ে গেছে। তাই সে নায়নাকে প্রপোজ করার জন্য ম্যানেজার মূর্তিকে জিজ্ঞেস করে আশেপাশে কোথায় ফুলের দোকান আছে। নায়না ওইদিকে অফিসে বসার পর তার মায়ের কি অবস্থা এটা জানার জন্য বাসায় কল করে, কিন্তু নায়নার দাদি ওপাশ থেকে নায়নাকে জানায় যে রুক্মিণী একটা কাগজ হাতে নিয়ে কাকে যেন খুঁজতে বেরিয়েছে। তখনই আমরা দেখি রুক্মিণী চিঠিটা হাতে নিয়ে একটা পার্কে এসেছে এবং লজ্জা লজ্জা ফেসে একটা লোকের পাশে গিয়ে বসতেছে। আসলে রুক্মিণী পার্কে জগিং করার জন্য আসলে এই লোকটি তার দিকে তাকিয়ে থাকতো, তাই রুক্মিণী ভাবতেছে এই লোকটি হয়তো তাকে চিঠিটা লিখেছে। তো রুক্মিণী লোকটিকে বলে, আপনি কি লেখক? লোকটি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। রুক্মিণী বলে, আপনি কি চিঠিপত্রও লেখেন? লোকটি এবার একটু মুচকি হেসে বলে, হ্যাঁ, মাঝে মাঝে। রুক্মিণী এবার চিঠিটা দেখিয়ে বলে, এটা কি আপনি লিখেছেন? লোকটি চিঠিটা পড়তে থাকে আর রুক্মিণীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু লোকটি পুরো চিঠি পড়ার পর বলে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি লিখিনি। এটা শুনতেই রুক্মিণী চিঠিটা কেড়ে নিয়ে বলে, তাহলে হুদাই আমার সময় নষ্ট করছেন কেন? এই বলে রুক্মিণী বাকি যাদের উপর সন্দেহ তাদের খোঁজে চলে যায়। এরপর দেখি নায়না তার মাকে রাস্তা থেকে ধরে এনে রেগে মেগে বলতেছে, মা, তুমি এসব কি শুরু করছো? কে না কে চিঠিটা লিখেছে তাই বলে তুমি রাস্তায় গিয়ে তাকে খুঁজে বেড়াবে? রুক্মিণী বলে, তুই তো আমাকে বলেছিলি রুক্মিণী আজ থেকে শুধু নিজের জন্য বাঁচবে, তাই আমি এই চিঠি পড়ার পর থেকেই নিজের মতো করে বাঁচতে শুরু করেছি। তো যার জন্য আমি নিজেকে বুঝতে শিখলাম যে আমাকে আড়ালে আড়ালে এতটা ভালোবাসে তাকে তো আমি খুঁজে বের করবই। এসব শুনে নায়না রেগে মেগে বলে, মা, তুমি কি পাগল হয়ে গেছো? দয়া করে এসব বন্ধ করো। এর মাঝে অভি ফুল নিয়ে সেখানে হাজির হলে নায়না বলে, ফুল কেন এনেছো? অভি বলতে যাবে যে এটা তোমার জন্য, বাট সে নায়নার মাকে দেখে ঘাবড়ে যায় ও বলে বসে, কে যেন এই ফুলগুলো বাহিরে রেখে গেছে, তাই আমি ভিতরে নিয়ে আসলাম। এটা শোনা মাত্রই রুক্মিণী এক্সাইটেড হয়ে বলে, ও, এটা তাহলে নিশ্চয়ই সেই আমার জন্য রেখে গেছে।
এই বলেই রুক্মিণী খুশি হয়ে তার সেই অজানা প্রেমিককে খুঁজতে বাহিরে চলে গেলে নায়না তার মায়ের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে অভিকে বলে ফুলগুলো রেখে চলে যাও। অভি তখন মন খারাপ করে চলে যেতে ধরলে মেঝেতে পড়ে থাকা রুক্মিণীর চিঠিটা তুলে নিয়ে পড়া শুরু করতেই অবাক হয়, কারণ সে নায়নাকে যেই চিঠি লিখেছিল এটা হুবহু তারই কপি, শুধুমাত্র নায়নার নামের জায়গায় রুক্মিণী নাম লেখা। এর মাঝেই রুক্মিণী অভির কাছে এসে বলে এক্সকিউজ মি, এটা আমার চিঠি। এই বলেই রুক্মিণী অভির হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে অভি টাসকি খেয়ে একবার নায়নার দিকে দেখে তো একবার নায়নার মায়ের দিকে দেখে। তখন নায়নাও কিছু না বলে বিরক্ত হয়ে ভিতরে চলে যায়। তো অভি তার বন্ধু রকির কাছে এসে মনের দুঃখে বলতেছে দোস্ত, নায়না আমার ইমোশন ভরা চিঠিটা তার মায়ের কষ্ট দূর করার জন্য ইউজ করেছে। এটা শুনে রকি বলে ব্যাপার না, দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, তুই এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেক ভালো করেছিস। এটা শুনে অভি বলে কে বলেছে আমি যাচ্ছি? একটা ধাক্কা খেতে আমি হাল ছাড়বো নাকি? এতই সহজ? আমার চিঠিটার জন্য নায়নার মা খুশি হয়েছে, আর নায়নার মা খুশি থাকা মানে নায়নাও খুশি থাকা, আর নায়নার খুশি তো আমার খুশি। ওদিকে নায়নার মায়ের মনে নতুন করে প্রেম জাগায় সে অতীতের ঘোর থেকে পুরো বেরিয়ে এসেছে। তাই সে তার স্বামী তিলকের পাঠানোর ডিভোর্স পেপারটা নায়নাকে দেখিয়ে বলে এই দেখ, কত বছর থেকে এটা আলমারিতে রেখেছিলাম, কিন্তু আজ আমি এটা নিজে বের করলাম। এটা দেখে নায়না তো মহা খুশি। এরপর রুক্মিণী তার পুরনো ঘুংরু জোড়া দেখিয়ে বলে আজ থেকে আমার ডান্স প্র্যাকটিসে শুরু। তো মায়ের এমন পরিবর্তন দেখে নায়না অনেক অনেক খুশি হয়ে যায় ও বলে মা, তুমি এতদিনে একদম পারফেক্ট লাইনে চলে এসেছো। এটা শুনে নায়নার মা খুশি হলে নায়না এই সুযোগটা কাজে লাগাতে বলে ওঠে মা, তোমার এই নতুন জীবনে পা রাখার আগে অতীতের সবকিছু মুছে ফেলার জন্য এই ডিভোর্স পেপারে সাইনটা করে দাও। রুক্মিণী বলে এক্ষুনি না, আগে আমার গোপন প্রশংসাকারীকে খুঁজে পাই তারপর। পরের দিন দেখি রুক্মিণী সেই পুরোহিতকে তার বাসায় ডেকে এনে যজ্ঞ করিয়ে নিচ্ছে, যে পুরোহিত তাকে একদিন বলেছিল যে খুব শীঘ্রই তার জীবনে রাজকুমার আসবে। তো রুক্মিণী এই যজ্ঞ করতেছে যাতে তার সেই গোপন প্রশংসাকারী খুব তাড়াতাড়ি তার জীবনে চলে আসে। এমন সময় নায়না এসে এই কাণ্ড দেখে বলে এসব কি হচ্ছে? তখন রুক্মিণী লজ্জায় লাল হয়ে বলে আমি তোর নতুন বাবাকে খুব তাড়াতাড়ি কাছে পাওয়ার জন্য পণ্ডিতজিকে ডেকে এনেছি। পণ্ডিতজি বলেছে যে কালকের ভিতরেই আমার সেই গোপন প্রশংসাকারী আবারও আমাকে চিঠি পাঠাবে। এটা শুনে নায়না রেগে যায় আর তার মাকে বোঝানোর চেষ্টা করে যে নতুন কোনো চিঠি ফিটি তার কাছে আসবে না, পণ্ডিত যা বলেছে সব মিথ্যা। তখন রুক্মিণী বলে আমার মন বলতেছে সে কালকে অবশ্যই চিঠি পাঠাবে, আর যদি না পাঠায় তাহলে দেখিস আমি কিছু একটা করে বসবো। কন, এইটা কোনো কথা? তো নায়না উপায় না পেয়ে তার মাকে খুশি করার জন্য সারা রাত জেগে আবার একটা চিঠি লেখে এবং সকালবেলা সেই চিঠিটা তাদের বাসার সামনের পোস্ট বক্সে ফেলতে যাবে। এমন সময় মাকে দেখে চমকে উঠে বলে মা, তুমি বেলকনিতে ফুল হাতে দাঁড়িয়ে কি করছো? রুক্মিণী বলে তার চিঠির অপেক্ষা করছি। নায়না তখন চিঠিটা ফেলার আর সুযোগ না পেয়ে চিঠিটা নিয়েই ক্যাফেতে চলে আসে, কিন্তু চিঠি তো আজকেই পাঠাতে হবে, নয়তো তার মা কিছু একটা অঘটন করে বসবে। তাই নায়না কি করবে ভাবতে থাকে। তো নায়না তার ক্যাফের উদ্বোধনের জন্য অনেকগুলো ইনভাইটেশন কার্ড বানিয়েছে যেগুলো বিভিন্ন লোকের কাছে পাঠাতে হবে। নায়না তখন বুদ্ধি খাটিয়ে সেই কার্ডগুলোর মাঝে তার মাকে লেখা চিঠিটাও ঢুকিয়ে দেয় এবং সেগুলো ক্যাফের ম্যানেজার মূর্তিকে দিয়ে পোস্ট অফিসে পাঠাতে বলে। মূর্তি আবার সেই কার্ডগুলো পোস্ট অফিসে পাঠানোর দায়িত্বটা অভিকে দিলে অভি সেগুলো নিয়ে পোস্ট অফিসে চলে আসে। কিন্তু পোস্টম্যান চিঠিগুলো চেক করার সময় নায়নার বাড়ির ঠিকানার সেই চিঠিটা দেখে বলে এই ঠিকানাটা তো পাশেই, তাই তুমি দিয়ে আসো। অভি তখন নিজেই নায়নার বাড়ির সামনে এসে সেই চিঠিটা ডাক বক্সে ফেলতেই ঘন্টা বেজে ওঠে। মানে রুক্মিণী ডাক বক্সের সাথে ঘন্টা লাগিয়ে রেখেছে যেন তার প্রশংসাকারী চিঠি রাখতে আসলেই সে টের পায়। তো রুক্মিণী তাড়াহুড়ো করে বাহিরে আসতে থাকে ও ওগো থামো বলে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে অভি অনেক দূর চলে যায়। রুক্মিণী তখন চিঠিটা বের করে একটু পড়তেই খুশিতে গুলগুলা হয়ে যায়। এরপর তো অভি হাঁটতে হাঁটতে নায়নার ক্যাফেতে এসে ঢোকে এবং ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। এটা দেখে রুক্মিণী ও ক্যাফের ভিতরে ঢুকে ম্যানেজার মূর্তিকে বলে মূর্তি সাহেব, এক্ষুনি যেই ছেলেটা ভিতরে ঢুকলো সে কি এখানেই কাজ করে? মূর্তি বলে অভির কথা বলছেন? এটা শুনে রুক্মিণী বলে ও আচ্ছা, ওর নাম তাহলে অভি। তো অভি ওয়াশরুম থেকে বের হয়ে তার জুতোর ফিতা বাঁধতেছে, এমন সময় একজোড়া ঘুঙরু পরা পা তার কাছে এসে নাচতে শুরু করে। অভি অবাক হয়ে উপরে তাকালে দেখে এটা নায়নার মা রুক্মিণী দেবী। অভি তখন উঠে দাঁড়াতেই রুক্মিণী বলে হ্যালো অভি। অভি তখন নমস্তে বললে রুক্মিণী বলে আরে বাহ, এই বয়সেও এমন সংস্কার, আই লাইক ইট।
এমন সময় নায়না তার মায়ের কণ্ঠ শুনে অফিসের ভিতর থেকে ডাক দিলে রুক্মিণী ফিসফিস করে অভিকে বলে, একটু পরে অফিসে আসো, অনেক কথা আছে। এই বলে রুক্মিণী অফিসে ঢুকে তার গোপন প্রশংসাকারীর কাছ থেকে পাওয়া দ্বিতীয় চিঠিটা পড়তে থাকে আর খুশিতে গুলগুলা হতে থাকে। তো চিঠি পড়া শেষ করে রুক্মিণী বলে, এই চিঠিতে আগের চিঠির মতো আবেগ নেই, তবুও বলবো অভি তুমি সত্যিই অনেক রোমান্টিক। নায়না অবাক হয়ে বলে, এর ভিতরে অভি আসলে কিভাবে? রুক্মিণী বলে, আরে অভি তো আমার সেই গোপন প্রশংসাকারী। এটা শুনে নায়না বলে, মা তুমি কি সব বাজে বকছো? রুক্মিণী বলে, মা নয় দিদি বল, দিদি। মায়ের এমন ভীমরতি দেখে নায়না তার কপালে হাত দেয়। এর মাঝে অভি 2 গ্লাস পানি নিয়ে ভিতরে ঢুকে রুক্মিণীর হাতে 1 গ্লাস ধরিয়ে দিলে রুক্মিণী বলে, অভি তুমি কি করে বুঝলে আমার এখন তৃষ্ণা পেয়েছে? অভি কি বলবে ভেবে পাচ্ছে না। এমন সময় রুক্মিণী আবারও বলে, আচ্ছা অভি তুমি কবে থেকে আমাকে? নায়না দুম করে তার মায়ের কথাটা কেটে দিয়ে বলে, অভি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও বাহিরে কাজ করো। এই বলে নায়না তাড়াহুড়ো করে অভিকে বের করে দিয়ে তার মাকে বলে, মা অভি আমার কর্মচারী, তার এত বড় সাহস নেই যে সে তোমাকে লাভ লেটার পাঠাবে। রুক্মিণী বলে, কর্মচারী হয়েছে তো কি হয়েছে? এতদিন তো একজন ধনীকে ভালোবেসে গেলাম, অবহেলা ছাড়া কিছুই পাইনি, অথচ এই ছেলেটা আমার জীবনটাই বদলে দিয়েছে। নায়না বলে, ঠিক আছে, যতদিন পর্যন্ত বিষয়টা কনফার্ম হয়নি ততদিন পর্যন্ত প্লিজ এসব ড্রামা বন্ধ করো, চুপচাপ এখান থেকে চলে যাও। আর হ্যাঁ প্লিজ ঘুঙরুগুলো খুলে ফেলো। রুক্মিণী বলে, ও বুঝতে পেরেছি, তোর বয়সী ছেলে আমার সাথে লাইন মারতেছে তাই তোর হিংসে হচ্ছে, তাই না? আজকে দেখিস সন্ধ্যায় সে ঠিকই আমার সাথে দেখা করবে। তাই আমি গেলাম পিঙ্কির বিউটি পার্লারে, পুরো নিউ লুকে হাজির হব বেবি। এই বলে রুক্মিণী ক্যাফে থেকে চলে গেলে নায়না অভির কাছে এসে লজ্জা লজ্জা ছড়ে বলে, অভি আমি তোমাকে কিছু বলতে চাই, তবে কথাটা অনেক পার্সোনাল, তাই প্লিজ নিরিবিলি কোথাও চলো। এরপরেই মুভির একদম শুরুর সেই সিনটা দেখতে পাই। তো নায়না অভিকে এখানে নিয়ে আসতেই রুক্মিণী হঠাৎ নায়নার কাছে ভিডিও কল করলে আমরা দেখি রুক্মিণী আজ সন্ধ্যায় অভির সাথে স্পেশালি দেখা করবে জন্য বিউটি পার্লারে এসে সেই লেভেলের সাজতেছে। অন্যদিকে অভির কাছে রকি কল করে জানতে চাই সে এখন কোথায় আছে। অভি তখন খুশিতে গদগদ হয়ে রকিকে বলে, আরে ইয়ার আজ নায়না আমাকে শহর থেকে দূরে একটা জায়গায় নিয়ে এসেছে, মনে হচ্ছে আজ সে আমাকে প্রপোজ করতে যাচ্ছে। এটা শুনে রকি অভিকে লাইনে রেখে ফোনে কি যেন একটা করার পর বলে, দোস্ত শুনতে পাইনি, আবার বল। অভি বলে, আরে ইয়ার মনে হচ্ছে আজকে নায়না আমাকে প্রপোজ করতে যাচ্ছে। তখনই অভির মা বলে ওঠে, সত্যি বলছিস অভি? মায়ের কণ্ঠ শুনে অভি অবাক হলে রকি বলে, দোস্ত এই খুশির খবরটা তোর পরিবারকে জানানোর জন্য কলটা কনফারেন্স করেছি। এটা শুনে অভি রকির উপর রাগ হতে যাবে, এর মাঝে অভির মা অভিকে বলে, বেটা তুই চিন্তা করিস না, আমরা খুব শীঘ্রই বৌমাকে দেখতে আসতেছি। এটা শুনে অভি বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। ওদিকে রুক্মিণী নায়নাকে বলে, যদি তুই চাস যে আমি ডিভোর্স পেপারে সাইন করি তাহলে আজ সন্ধ্যায় অভির সাথে আমার দেখা করাটা খুবই জরুরি। নায়না তখন উপায় না পেয়ে বলে, ঠিক আছে মা, আমি দেখি কি করতে পারি। এই বলে নায়না কলটা কেটে দিয়ে অভির কাছে আসে। এরপর সে অভিকে বলে, অভি আমি তোমাকে একটা প্রপোজাল দিব, প্লিজ না বলিও না। অভি বলে, ঠিক আছে, শোনার আগেই হ্যাঁ বলে দিলাম, এবার বলো। এরপর কি হয় সেটা তো মুভির শুরুতেই দেখেছেন। নায়না লজ্জা লজ্জা ফেসে অনেক চেষ্টার পর দুম করে বলে ফেলে যে, मेरी माँ को तुमसे प्यार हो गया है। এটা শুনতেই অভি তো রীতিমতো শক খেয়ে যায় ও বলে, তুমি আমাকে এটা বলার জন্যই এখানে নিয়ে এসেছো? নায়না বলে, আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা খুব ডিপ্রেশনে পড়ে যায়। আমি সবসময় মাকে ভালো রাখার নানা চেষ্টা করে যাই, কিন্তু কোনোভাবেই তাকে ডিপ্রেশন থেকে বের করতে পারছিলাম না। হঠাৎ একদিন আমার কাছে গোপন প্রশংসাকারী নামে কার জন্য একটা চিঠি আসে, যেটা পড়ে আমার নিজের খুব ভালো লাগছিল। তাই আমার আইডিয়া আসে আর আমি আমার মাকেও গুড ফিল করানোর জন্য সেই চিঠিটা কপি করে পাঠাই। আমার আইডিয়া তো কাজে দিয়েছে, বাট মা তোমাকেই সেই চিঠির লেখক মনে করতেছে। এসব বলতে বলতে নায়না অভির হাতটা ধরে অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ অভি তুমি জাস্ট কয়টা দিন আমার মায়ের সাথে এমন অ্যাক্টিং করো যেন তুমিই সেই চিঠির লেখক আর তুমি আমার মায়ের সেই গোপন প্রশংসাকারী, তাহলে মা অনেক খুশি হবে আর বাবাকে সহজেই ভুলে যেতে পারবে। অভি আমি কথা দিচ্ছি, মা বাবাকে ভুলতে পারলে আমি নিজে মাকে আসল সত্যটা খুলে বলবো আর তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু নায়না এভাবে হাত জোর করে অনুরোধ করলে কি হবে? অভির হৃদয়টা এমন ভাবে ভেঙে গেছে যে সে নায়নার কথার কোনো জবাব না দিয়েই চলে যায়। সন্ধ্যাবেলায় নায়না দেখে তার বাবা একটা মেয়েকে সাথে নিয়ে তার ক্যাফেতে ঢুকতেছে। এটা দেখতেই নায়না দরজাটা লাগিয়ে দিয়ে বলে, আপনার সাহস কি করে হলো আমার ক্যাফেতে আসার? তিলক বলে, বেটি আমি এখানে নিজের ইচ্ছাতে আসিনি, তোমার মাই আমাকে আসতে বলেছে তার প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা শুনে নায়না অবাক হয় আর তিলক মেয়েটিকে নিয়ে ক্যাফের ভিতরে ঢোকে। এমন সময় দূর থেকে নায়নার মা বলে, হ্যাঁ নায়না আমি ওদেরকে আসতে বলেছি। নায়না তখন তার মায়ের দিকে তাকালে দেখে তার মা বিউটি পার্লার থেকে পুরো একদম চাকাচাক হয়ে এসেছে। তাকে দেখে মনেই হচ্ছে না এটাই আমাদের সেই রুক্মিণী চাচি। তো যাই হোক, রুক্মিণী কাছে আসতেই নায়না বলে, মা তুমি এসব কি করেছো? রুক্মিণী বলে, যা করেছি ঠিকই করেছি। এই বলেই রুক্মিণী তিলকের কাছে আসে ও তাদেরকে বসতে দিয়ে নায়নাকে বলে,
যা ভিতরে গিয়ে আমার অভিকে পাঠিয়ে দে। নায়না কেবল বলতে ধরে যে অভি আজকে ক্যাফেতে আসেনি, ঠিক তখনই অভি মাতাল হয়ে একটা গোলাপ হাতে সেখানে হাজির হয় ও রুক্মিণীকে দেখে দুষ্টু একটা হাসি দিয়ে প্রেমিক স্টাইলে গোলাপটা উপহার দেয়। এরপর অভি তিলক ও তিলকের গার্লফ্রেন্ডের সাথে হাই হ্যালো করে রুক্মিণীকে নিয়ে চেয়ারে বসে পড়ে ও রুক্মিণীর সাথে গালে গাল মিলিয়ে কুশল বিনিময় করে। এটা দেখে নায়না বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। রুক্মিণী এবার মিষ্টি একটা হাসি দিয়ে তিলকের গার্লফ্রেন্ড কারিশমাকে বলে, কারিশমা তোমার বয়স কত? কারিশমা বলে 27। রুক্মিণী তখন অভিকে বলে, অভি তোমার বয়স কত? অভি বলে 26। আমি কারিশমা দিদির চেয়ে 1 বছরের ছোট। এটা শুনে কারিশমা জ্বলতে থাকে আর রুক্মিণী খুশিতে হাসতে থাকে। এর মাঝে নায়না সবার জন্য কফি এনে সামনে রেখে গেলে অভি তিলককে বলে, আচ্ছা আপনার কফিতে চিনি কতটুকু দিব? তিলক বলে, আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। এটা শুনে অভি কফিটা নিতে নিতে বলে, বাহ খুব ভালো, আপনার ছেড়ে দেওয়া আরেকটা জিনিস আমার হয়ে গেল। নায়না দূর থেকে অভির এমন অ্যাক্টিং দেখে বেশ খুশি হয়। এদিকে অভি গল্প করতে করতে বলে, তোমরা কিছু মনে করো না, কফির সাথে আমার ড্রিঙ্কস না মেশালে ফিলিংসই হয় না। এই বলে অভি বোতল বের করে রুক্মিণীকে বলে, বেবি তোমার কফিতেও একটু মিশিয়ে দেই। তখনই তিলক বলে ওঠে, আমি যতদূর জানি রুক্মিণী ড্রিঙ্কস করে না। এটা শুনে রুক্মিণী বলে, তুমি যতদূর আমাকে জানতে আমি সেখান থেকে অনেক দূর এগিয়ে গেছি। এই বলে রুক্মিণী অভিকে ড্রিঙ্কস ঢালতে বলে। নায়না তো অভি আর তার মায়ের এমন কাণ্ড দেখে পুরোই অবাক হয়ে যাচ্ছে। এভাবেই অভি নায়নার মা রুক্মিণীর বয়ফ্রেন্ড সেজে অনেকক্ষণ ধরে অ্যাক্টিং করতে থাকে আর দুষ্টু দুষ্টু কথা বলে রুক্মিণীর হাজবেন্ড তিলককে জ্বালাতে থাকে। এসব করার সময় যদিও উপরে উপরে অভিকে বেশ খুশি দেখাচ্ছিল, বাট ভিতরে ভিতরে অভির বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাই অভি নিজেকে আর সামলাতে না পেরে নায়নার কাছে আসে ও এক বুক কষ্ট নিয়ে বলে, এই কয়দিন আগে তুমি আমার বস ছিলে, তারপর আমরা বন্ধু হয়ে গেলাম, এখন আমি তোমাকে কি বলে রাখবো বেটি? এটা শুনতেই নায়না একদম নির্বাক হয়ে অভির দিকে তাকায়। এর মাঝেই তিলক মুখার্জি ক্যাফে থেকে চলে যেতে ধরলে রুক্মিণী তাকে থামিয়ে দিয়ে বলে, যাওয়ার আগে তোমার ডিভোর্স পেপারটা নিয়ে যাও, আমি এটাতে সাইন করে দিয়েছি। এই বলে রুক্মিণী ডিভোর্স পেপারটা তিলকের হাতে ধরিয়ে দিলে তিলক অবাক হয়ে যায়। এরপর দেখি অভি পুরো বিধ্বস্ত হয়ে বাহিরে একা বসে আছে। এমন সময় রুক্মিণী এসে তার গা ঘেঁষে বসলে অভি সরে যায়। তখন রুক্মিণী আবার গা ঘেঁষে বসলে অভি সরতে গিয়ে এবার পড়ে যায়। রুক্মিণী বলে, তুমি ঠিক আছো? অভি বলে, জীবনে প্রথম আজ ড্রিঙ্কস করেছি তাই এমনটা হচ্ছে। রুক্মিণী তখন অভিকে মিষ্টি করে গুড নাইট জানিয়ে চলে গেলে নায়না ক্যাফের ভিতর থেকে অভির কাছে আসে ও অভির এই দুরবস্থা দেখে বলে, অভি সরি, আমি আসলে এতটুকু বলতেই অভি বলে, তোমার কাজ তো হয়ে গেছে, এবার খুশি? নায়না তখন অভির গালে হাত দিয়ে বলে, অভি তুমি জানো না তুমি আমার কত বড় হেল্প করলে। এই বলে নায়না খুশি হয়ে অভিকে জড়িয়ে ধরলে দেখি নায়নার সুখ অনুভব করলেও অভির ফেস জুড়ে এক আকাশ বিষণ্ণতা ছেয়ে আছে। পরের দিন সকালবেলা দেখি রুক্মিণী খুশিতে গুলগুলা হয়ে নাচের প্র্যাকটিস করতেছে। এমন সময় নায়না তার মায়ের কাছে এসে বলে, কি ব্যাপার মা, আজকে তোমাকে অনেক হ্যাপি লাগতেছে? রুক্মিণী বলে, হ্যাপি লাগবে না কেন বল, আমার বয়ফ্রেন্ড অভি কাল রাতে তিলককে যেভাবে ধুইয়ে দিল। তখন নায়না বলে, মা তুমি শিওর যে অভি তোমাকে পছন্দ করে? রুক্মিণী বলে, তুই আমার মনে অভির প্রতি সন্দেহ ঢুকাচ্ছিস কেন? তুই কি অভিকে ভালোবাসিস নাকি? নায়না ভেবেচাকে খেয়ে বলে, আরে না, আমি ভালোবাসতে যাবো কেন? এই বলে নায়না টপিক চেঞ্জ করে বলে, আচ্ছা মা, তোমার হাজবেন্ডের ম্যাটারটা তো সলভ হয়ে গেল, তুমি ডান্স প্র্যাকটিসও শুরু করে দিয়েছো, তার মানে তোমার লাইফ এবার গুছিয়ে উঠেছে। তো আমরা এবার অভির ব্যাপারটাও এখানেই শেষ করে দিই। এটা শুনে রুক্মিণী বলে, ও আমার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কখনোই ছেড়ে যাব না, আর অভিও তোকে কোনোদিন কষ্ট দিবে না। সো জাস্ট চিল বেবি, চিল। এই বলে রুক্মিণী সেখান থেকে চলে যায়। এরপর বিকেলবেলা রুক্মিণী পুরো ফিটফাট হয়ে নায়নার ক্যাফের সামনে আসলে ক্যাফের ভিতরে অভিকে রেখে ফিস দেয়। অভি অবাক হয়ে রুক্মিণীর দিকে তাকালে রুক্মিণী ইশারায় অভিকে ডাক দেয়। অভি ভেবাচাকা খেয়ে রুক্মিণীর কাছে গেলে রুক্মিণী তাকে স্কুটির পিছনে তুলে নেয়। নায়না তার মাকে থামানোর জন্য ক্যাফে থেকে বের হতে হতে রুক্মিণী অভিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুক্মিণী অভিকে নিয়ে কোথায় জানি যায় ও সারাটা দিন কাটিয়ে দেয়। এরপর রাতের বেলা নায়নার মা বাসায় ফিরলে তার স্কুটির আওয়াজ শুনে নায়না উঠে পড়ে ও পরিবেশটা বোঝার চেষ্টা করে। এমন সময় অভি দেয়াল টপকে নায়নার রুমের জানালায় নক করলে নায়না তাকে রুমের ভিতরে নিয়ে আসে। তখন অভি নায়নাকে বলে, সবকিছু ঠিকঠাক ভাবেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা আকাম হয়ে গেছে। নায়না বলে, আকাম? তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়। অভি আর রুক্মিণী সিমলার রাস্তা দিয়ে বাইকে করে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ অভির ভাগ্নি তাকে দেখে ফেলে ও চিল্লিয়ে সবাইকে দেখায় যে মামা মামির স্কুটির পিছনে বসে ঘুরে বেড়াচ্ছে। ফ্ল্যাশব্যাক শেষে সিন বর্তমানে আসলে অভি বলে, কপাল ভালো যে আমার পরিবারের কেউ তোমার মায়ের মুখটা দেখতে পায়নি, কিন্তু সমস্যা হলো সবাই আবার তাকে দেখতে যাচ্ছে। এটা শুনে নায়না কিছু একটা ভেবে নিয়ে বলে, সমস্যা নাই, সবার সাথে দেখা করিয়ে দাও। অভি বলে, তোমার মাকে দেখাবো? নায়না বলে, আমার মা নয়, আমাকে দেখাও, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাই। অভি অবাক হয়ে বলে, তুমি কি সিরিয়াস? নায়না অভিমান করে বলে, কেন, আমি কি দেখতে সুন্দর না?
এটা শুনে অভি ভেবাচাকা খেয়ে গেলে নায়না বলে আমাদের জুটি অনেক মানাবে, এই দেখো। এই বলে নায়না অভির বুকে এসে একটা সেলফি তুলতেই নায়নার চুল অভির জ্যাকেটের সাথে আটকে যায়। অভি তখন চুলটা খোলার চেষ্টা করে আর ততক্ষণে নায়না সেই সেলফিটা দেখিয়ে বলে দেখো আমি তোমার পরিবারের সামনে তোমার চেয়েও ভালো অ্যাক্টিং করব। অভি অবাক হয়ে বলে অ্যাক্টিং? নায়না বলে হ্যাঁ, তুমি আমার জন্য অ্যাক্টিং করতেছো, আমি তোমার জন্য করব। অভি তখন ফেক একটা হাসি দিয়ে বলে ও আচ্ছা আচ্ছা। পরের দিন সকালে দেখি অভির পরিবার সিমলা চলে এসেছে এবং অভির সাথে রেস্টুরেন্টে বসে অভির গার্লফ্রেন্ড আসার অপেক্ষা করতেছে। একটুর মাঝেই নায়না চলে আসলে অভির পরিবার নায়নাকে দেখেই চিনে ফেলে ও বলে আরে এটা তো সেই মেয়ে যাকে আমরা আগের বার সিমলা ঘুরতে এসে অভির জন্য পছন্দ করেছিলাম। তো অভি যে এদের পছন্দ করা মেয়েটাকেই পটিয়ে ফেলেছে এটা দেখে এরা খুব খুশি হয়। তো নায়না আসলে অভি নায়নাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। নায়না তখন ভদ্র সুশীল মেয়ের মতো সবাইকে প্রণাম করে বসে পড়ে ও সবার সাথে এমন ভাবে মিশতে শুরু করে যা দেখে অভির মা নায়নার উপর খুশি হয়ে তার হাতের বালাগুলো খুলে নায়নাকে পরিয়ে দেয় ও নায়নাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেয়। নায়নাও তখন ইমোশনাল হয়ে পড়ে ও আবেগ ভরা চোখে অভির দিকে তাকায়। অভি তখন পরিস্থিতিটা সামাল দিতে মিটিং এখানেই ক্লোজ করতে ধরলে অভির বোন বলে আরে আমরা তো ঠিক মতো পৌঁছালামই না, এর মাঝে তুই আবার পাঠিয়ে দিচ্ছিস। অভি বলে আসলে নায়নাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ওর মা একটু অসুস্থ। এটা শুনে অভির মা বলে ঠিক আছে মা, তুমি এখন যাও, আমরা কাল সন্ধ্যায় বিয়ের কথা বলার জন্য তোমার বাসায় যাব। এই কাম সারছে। সিন পরের দিন সন্ধ্যায় আসলে দেখি অভির পরিবার নায়নার বাড়িতে এসে বসে আছে এবং নায়নার মা রুক্মিণীর জন্য অপেক্ষা করতেছে। নায়না বলে মা পাশের রুমে রেডি হচ্ছে, আসতে একটু দেরি হবে। ঠিক এমন সময় রুক্মিণীর এন্ট্রি হয়। ওই হই হই ভাবা যায় এগুলা কন কি একটা অবস্থা। আসলে অভির পরিবার এসেছে এটা শুনে রুক্মিণী ভাবতেছে যে তার আর অভির বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এরা এসেছে, তাই চাচি যান পুরো চাকাচাক হয়ে এসেছে। তো রুক্মিণী এসে সবাইকে প্রণাম জানায় ও লজ্জাবতী ভাব নিয়ে সবার মাঝে সামোসা বিতরণ করে। এরপর রুক্মিণী এমন ভাবে অভির পরিবারের সাথে কথা বলতে শুরু করে যা দেখে অভি ও নায়না বুঝে যায় যে রুক্মিণী এটা তার নিজের বিয়ের মিটিং করতেছে। কিন্তু অভি ও নায়না যে রুক্মিণীর এই কনফিডেন্সটা দূর করবে সেটা হতো সম্ভব না, তাই দুজনেই ভয়ে ভয়ে আছে, না জানে কি ঘটে। এর মাঝেই রুক্মিণী নায়নার পাশে গিয়ে বসতেই অভির ভাগ্নি বলে মামা আমি মামির কোলে গিয়ে বসি। এই রে কাউকে আসছে। তো অভি ভাবতেছে পিচ্চিটি যেই মামির কাছেই যাক বিপদ নিশ্চিত। এর মাঝেই অভির ভাগ্নি মামির কাছে যেতে ধরলে রুক্মিণী ভাবে পিচ্চিটি তার কাছে আসতেছে, তাই সে তাকে ডাকতে থাকে। কিন্তু পিচ্চিটি এগিয়ে আসতেই নায়না বুদ্ধি খাটিয়ে তাকে টেনে নেয় ও দুজনের মাঝখানে বসিয়ে দেয়। তো এরপর অভির মা রুক্মিণীকে বলে আমাদের অভিকে আপনার কেমন লেগেছে? রুক্মিণী লজ্জা লজ্জা ফেসে বলে তার বিষয়ে নতুন করে আর কি বলবো, সে যেমন স্মার্ট তেমন হ্যান্ডসাম তেমন ট্যালেন্টেড। এটা শুনে অভির খালা খুশি হয়ে বলে সে ট্যালেন্টেড না হলে কি আর এমনি এমনি এত বড় ট্রফি জিততে পারে? এটা শুনে রুক্মিণী লজ্জায় যেন পানি পানি হয়ে যায়। তো লজ্জা কাটিয়ে উঠে রুক্মিণী বলে আপনার ছেলে অনেক দুষ্টু, যখন থেকে সে আমার হাত। তো অভি ভয়ে মিটিং এখানেই শেষ করে কেটে পড়তে ধরলে অভির মা বলে আরে বিয়ের ডেটটা তো ফিক্সড করি। এটা শুনে রুক্মিণী বলে আমিও সেই অপেক্ষাতেই আছি, কিন্তু নিজের মুখে বিয়ের ডেট ফিক্স করতে ভীষণ লজ্জা লাগতেছে। এটা শুনে সবাই কিছুটা অবাক হলে নায়না দুম করে বলে ওঠে আসলে মা একটু লাজুক টাইপের তো, তাই সবকিছুতেই লজ্জা পায়। সিন কাট হলে দেখি অভির ফ্যামিলি মিটিং শেষ করে যেতে যেতে অভিকে বলতেছে তুই তাড়াতাড়ি ডেটটা ফিক্সড করে দিল্লি চলে আয়, অনেক ধুমধাম করে তোর বিয়ে দেবো। তো পরের দিন অভি ম্যানেজার মূর্তিকে সবকিছু খুলে বললে সে বলে তুই নায়নাকে ভালোবেসে চিঠি লিখেছিস আর সেই চিঠিটা তোকে এত বাজে ভাবে ফাঁসিয়েছে, তো এখন তাহলে কি করতে চাস? অভি বলে কি আর করবো, এখান থেকে চিরতরে চলে যাচ্ছি। এটা শুনে মূর্তি বলে কিন্তু আজকেই তো ক্যাফের উদ্বোধনের দিন। অভি বলেন নায়নাকে খুশি করার এই শেষ দায়িত্বটা পালন করেই যাব। এরপর সিন রাতের বেলায় আসতে দেখি নায়না তার নতুন ক্যাফে উদ্বোধনের জন্য পার্টির আয়োজন করছে। তো পার্টিতে নাচাগানা শুরু হলে নায়নার পুরো পরিবারের সবাই মিলে অনেক আনন্দ ও নাচাগানা শুরু করে আর অভি শেষবারের মতো নায়নাকে মন ভরে দেখতে থাকে। এরপর অনুষ্ঠান যখন শেষ হতে ধরে ঠিক তার আগেই অভি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। নায়নাকে ছেড়ে চিরদিনের জন্য এভাবে চলে যেতে অভির ভীষণ কষ্ট হলেও সে এক পলক সবাইকে দেখে নিয়ে ক্যাফে থেকে বের হয় ও একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রুক্মিণী সবার সাথে নাচতে নাচতে হঠাৎ লক্ষ্য করে অভি অনুষ্ঠানের ভিতরে নেই, তাই সেও ক্যাফের বাইরে আসে এবং একটা ট্যাক্সি ধরে। সিন দিল্লি যাওয়ার স্টেশনে আসলে দেখি অভি মন খারাপ করে সেখানের বেঞ্চে বসে আছে। হঠাৎ সেখানে রুক্মিণী চলে আসলে অভি অবাক হয়ে বলে আপনি এখানে? রুক্মিণী বলে আমি নয়তো আর কে আসবে, ভালোবাসার ট্রেলার আমাকে দেখিয়ে মুভি অন্য কাউকে দেখাবে? অভি বলে রুক্মিণী জি আসলে পরিস্থিতিটাই এমন হয়েছে যে আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। আসলে আমি আপনাকে। রুক্মিণী বলে ওঠে তুমি আমাকে ভালোবাসো না কি, তাই তো? কিন্তু নায়নাকে তো ভালোবাসো তাই না? অভি অবাক হয়ে বলে আপনি কিভাবে জানেন? তখনই সিন ফ্ল্যাট দিকে যায়।
ফুল। মামা দিন বর্তমানে আসলে রুক্মিণী বলে, তুমি আমার সাথে যা কিছু করেছো তা শুধুমাত্র নায়নার জন্যই করেছো। আসলে আমার মেয়ে আমাকে সবসময় হাসি খুশি রাখতে চেয়েছিল, তাই সে তোমাকে দিয়ে এসব করিয়েছে। আর আমিও নিজেকে পরিবর্তন করার জন্য তোমাদের এই দুষ্টামিতে গা ভাসিয়ে দিয়েছি। কিন্তু এখন আমি একদম সজ্ঞানে আছি, তাই আমাকে নিয়ে আর কোনো ভয় করো না। আর হ্যাঁ, আমার মেয়ে নিশ্চয়ই এখন কোথাও লুকিয়ে থেকে আমাদেরকে দেখতেছে। তখন অভি দেখে হ্যাঁ সত্যিই নায়না দূর থেকে লুকিয়ে এসব দেখতেছে। তো রুক্মিণী উঠে দাঁড়ায় ও অভিকে জড়িয়ে ধরে কানে কানে কি যেন বলতে থাকে। আর ওদিকে নায়না দূর থেকে এসব দেখে ভাবতেছে তার মা ও অভির প্রেম মনে হয় পুরো জমে গেছে। তো রুক্মিণী সেখান থেকে চলে যেতেই অভি ট্রেনে উঠতে ধরে। ঠিক তখন নায়না এসে বলে, অভি কোথায় যাচ্ছ? অভি বলে, যেখান থেকে এসেছি। নায়না জানতে চায় তার মা কি বললো। অভি বলে, তোমার মা এখন ঠিক আছে, তার আর আমাকে প্রয়োজন পড়বে না। নায়না বলে, কিন্তু তুমি এভাবে চলে যাচ্ছ কেন? তোমাকে তো আমার কিছু বলার ছিল। অভি সেটা কি জানতে চাইলে নায়না বলতে ধরে, বাট কথা যেন তার গলা থেকে বের হচ্ছে না। তাই নায়না এই কথা ও কথা হ্যান ত্যান ইত্যাদি বলতে থাকে। এটা দেখে অভি বলে, থাকে সব বাদ দাও, তোমার ক্যাফে চালু হয়েছে, তোমার মাও ঠিক হয়েছে, সো চিল করো। এই বলে অভি ট্রেনে উঠতে ধরতেই নায়না আবারও তাকে থামিয়ে দিয়ে কি যেন বলতে ধরে, বাট আবারও সেই এ কথা ও কথা বলতে বলতে শেষমেশ বলে বসে, অভি কে যেন এক স্টুপিড আমাকে চিঠিটা লিখেছিল, আর তার জন্যই এসব সমস্যার সৃষ্টি হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। ব্যাস, নায়না যে এখনো জানে না যে চিঠিটা অভি লিখেছিল, এটা শুনতেই অভি রেগে মেগে ট্রেনে গিয়ে ওঠে ও নায়নাকে বলে, চলো আমি এই সমস্যাটাও খতম করে দেই। আজ থেকে তোমার কাছে আর কোনো চিঠি আসবে না, কারণ সেই স্টুপিড চিঠির লেখক আমিই ছিলাম। এই বলে অভি জানালাটা লাগিয়ে দিলে ট্রেন স্টার্ট হয় ও অভি চলে যেতে থাকে। আর এদিকে নায়না তো এসব শুনে পুরো নিস্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তো নায়না কিছু বুঝে ওঠার আগেই অভি হাতছাড়া হয়ে চলে গেলে নায়না কাঁদতে কাঁদতে বাসায় ফিরতে থাকে। আসলে অভি যে নায়নাকে চিঠিটা লিখেছিল এটা নায়না না জানলেও নায়না এমনিতেই অভিকে নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছিল। কিন্তু নায়না যে নিজের অজান্তেই অভিকে এতটা ভালোবেসে ফেলেছে এটা নায়নাও জানতো না। এটা তো সে তখন গিয়ে হাড়ে হাড়ে ফিল করতে পেরেছে যখন শুনেছে অভি তাকে ছেড়ে চিরদিনের জন্য দিল্লি চলে যাচ্ছে। তাই নায়না এসে অভিকে তার মনের কথাটা বলার অনেক চেষ্টা করছিল, বাট কিছুতেই সেই সাহসটা করতে পারছিল না। বাট যখন জানতে পারলো যে অভি নিজেও তাকে ভালোবাসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই নায়নার নিজের এত বড় একটা ভুলের জন্য অনেক আফসোস করে এবং কষ্টে মানসিকভাবে পুরোদমে ভেঙে পড়ে। এভাবেই 7-8 দিন কেটে যায়। তো নায়না ক্যাফেতে না গিয়ে মন খারাপ করে শুয়ে আছে। এমন সময় তার মা রুক্মিণী চা এনে নায়নাকে দেয়। এরপর নায়নার মন ভালো করার জন্য নানা গল্প সল্প করতে করতে হঠাৎ কথার মাঝে নায়নাকে একটা চিঠি দিয়ে বলে, এই চিঠিটা দেখতো, কে জানি তোর কাছে পাঠিয়েছে। এই বলে রুক্মিণী চিঠিটা দিয়ে সেখান থেকে চলে যেতেই নায়না চিঠিটা খুলে দেখে এটা অভি পাঠিয়েছে। তাই নায়না অনেক খুশি হয়ে চিঠিটা পড়তে থাকে। বাট হঠাৎ মাঝখানে গিয়ে কি যেন পড়ে নায়নার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর নায়নার সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তো অনেক লং জার্নির পর অবশেষে নায়না অভির বাড়িতে এসে ঢুকতেই আমরা দেখি অভির বাড়িটা বিয়ের সাজে সাজানো হয়েছে, মানে অভির বিয়ে হচ্ছে। আর নায়নার কাছে পাঠানো সেই চিঠিটা আসলে বিয়ের ইনভাইটেশন কার্ড ছিল। তো নায়নাকে দেখেই অভির মা খালা অনেক খুশি হয় এবং অভির বিয়েতে আসার জন্য অনেক ধন্যবাদও জানায়। কিন্তু নায়নার মন শুধু অভির সাথে কথা বলতে চাচ্ছিল, তাই সে জিজ্ঞাসা করে অভি কোথায়। এমন সময় নায়না দেখে অভি বিয়ের খুশিতে বন্ধুদের ঘাড়ে উঠে মিছিল করতেছে। এটা দেখে নায়না ভীষণ কষ্ট পায়। এর মাঝেই অভি নায়নাকে দেখে নায়নার কাছে ছুটে আসলে নায়না আবেগে অভিকে জড়িয়ে ধরতে ধরে, বাট অভির মা খালা থাকার কারণে সেটা করতে পারে না। তো অভি বিয়ের খুশিতে গুলগুলা হয়ে নায়নার সাথে নর্মালি মজা করে করে কথা বলতে থাকে। বাট নায়নার ভিতরে তো তুফান চলতেছে। তাই নায়না অভিকে বলে, অভি তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই বলে নায়না অভিকে বাড়ির ভিতরে নিয়ে এসেই পুরো লম্বা একটা পেগ মেরে দেয়। এরপর অভিকে মারতে মারতে আরো আড়ালে নিয়ে গিয়ে বলে, অভি তুমি কি সত্যি এই বিয়ে করতে চাচ্ছ? অভি বলে, হ্যাঁ ইয়ার, মেয়ে এত সেক্সি কি আর বলবো, তার হরিণী চোখ, গোলাপি ঠোঁট, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। আমার ফোনে ফটো আছে, দেখবে? এসব শুনে নায়না রেগে মেগে বলে, আমার চোখ কি টেরা, আমার ঠোঁট কি ফেটে আছে, আর আমার ফিগার কি তোমার কাছে সেক্সি মনে হয় না? এই বলে নায়না অভিকে জড়িয়ে ধরে দেখাতে থাকলে অভি থামিয়ে দিয়ে বলে, এসব পাগলামি কেন করছো? নায়না বলে, অভি আমি জানি আমি ভুল করেছি। আমার মায়ের টেনশন আর ক্যাফেটা দাঁড় করানোর টেনশনে আমি খেয়াল করার সুযোগ পাইনি যে তুমি আমার জীবনে কতটা স্পেশাল জায়গা জুড়েছিলে। আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে কেন আমার উপর বদলা নিতে দুম করে অন্য কাউকে বিয়ে করতেছো? প্লিজ এই বিয়েটা বন্ধ করো। অভি বলে, এটা এখন আর কোনোভাবেই সম্ভব নয়। নায়না তারপরেও অভিকে অনেকভাবে রিকোয়েস্ট করে, কিন্তু অভি কোনোভাবেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে না।
তখন নায়না এক বুক কষ্ট নিয়ে চলে যেতে ধরতেই তার হাতে অভির মায়ের দেওয়া বালাগুলো দেখতে পেয়ে বলে, এগুলো তোমার মা দিয়েছে। অভি বলে, ঠিক আছে খুলে দাও। নায়না তখন বালাগুলো খোলার চেষ্টা করে কিন্তু পারে না। অভি তখন নায়নাকে হেল্প করতে ধরতেই কেউ একজন অভিকে থামতে বলে। তখনই আমরা দেখি নায়নার মা রুক্মিণী দেবী সবাইকে নিয়ে এখানে এসেছে। তো রুক্মিণী এসে অভিকে বলে, অভি আমার মেয়ে তোমাকে যত কষ্ট দিয়েছিল সেটার বদলা নেওয়া হয়ে গেছে। অভি বলে, হ্যাঁ এখন এরপর কি করব সেটা বলুন। রুক্মিণী বলে, এরপর কি করবে সেটা তো সেদিন কানে কানে বলেই দিয়েছিলাম। অভি তখন নায়নার কাছে এসে জোরে করে চিল্লিয়ে বলে, তোমাকে মুরগি বানানো হয়েছে, মুরগি। ব্যাস, নায়না আসল ঘটনাটা বুঝতেই রেগে মেগে অভির দিকে তাকালে ভয়ে অভি বলে, তুমিও কিন্তু আমাকে গাধা বানিয়েছিলে। তারপরেও নায়না তেড়ে আসলে অভি রোমান্টিক হয়ে নায়নাকে প্রপোজ করতে ধরে। এটা দেখে নায়না খুব খুশি হয়, বাট অভি প্রপোজ করতে গিয়ে আবারও সেই জাতীয় প্রবলেম দেখা দেয়। মানে সে মূল কথা বলতে ধরে বাট সেটা গলা থেকে বের হতে চায় না। ব্যাস, নায়না অভিকে খপ করে ধরে এবং ঠোঁটে ঠোঁট বসিয়ে কথাটা অভির গলা থেকে টেনে বের করার চেষ্টা করে। একটা পর্যায়ে কথাটা অভির গলা পার হয়ে আসলে অভির ঠোঁটটা সরিয়ে নিয়ে দুম করে বলে ফেলে, আই লাভ ইউ। সাবাস সোনামণিরা, সাবাস। কিন্তু অপারেশন এখানেই শেষ না, নায়নার গলায় আটকে থাকা আই লাভ ইউ 2টাও তো বের করতে হবে। তাই অভি এবার অপারেশন শুরু করে। সাবাস বেটা। তো পরের সিনে দেখি অভি আর নায়নার বিয়ে হচ্ছে। আসলে নায়নার মা রুক্মিণী অভিকে এই বুদ্ধি দিয়েছিল যে সে বিয়ের অনুষ্ঠান শুরু করে নায়নাকে বিয়ের ইনভাইটেশন কার্ড পাঠাবে, তাহলেই নায়নার সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে ভালোবাসার টানে এমনি ছুটে আসবে আর তাদের বিয়ে দেওয়া হবে। আর সেটাই হলো। তো মূর্তিজি ছেলে পক্ষের একজনকে বলে, আচ্ছা অভিনাশ আসলে কি জব করে? তখন ছেলেটি বলে, আমাদের অভিনাশ ভাইয়া পররাষ্ট্রমন্ত্রীর ট্রান্সলেটর। এর মাঝেই পররাষ্ট্রমন্ত্রী গাড়ি নিয়ে অভির বিয়েতে চলে আসে এবং অভিনাশ ও নায়নাকে আশীর্বাদ করে। এরপর ব্যস্ততার কারণে সে সাথে সাথেই চলে যাবে। এমন সময় হঠাৎ দূরে রুক্মিণীকে বসে থাকতে দেখে বলে, এটা রুক্মিণী না? সে এখানে কি করতেছে? অভি বলে, সে আমার শাশুড়ি। এটা শুনে লোকটি খুশি হয়ে রুক্মিণীর কাছে আসলে দুজনেই হাই হ্যালো করে। এরপর লোকটি বলে, রুক্মিণী মনে আছে তুমি যখন 18-20 বছরের যুবতী ছিলে, বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে কলেজে যেতে, তোমাকে এক পলক দেখার জন্য কত রোমিও রাস্তার পাশে ভিড় করে দাঁড়িয়ে থাকতো? আমিও সেই সব রোমিওদের মাঝে একজন। এটা শুনেই রুক্মিণী তো সেই খুশি। তখন লোকটি বলে, আমি তোমার জন্য কত চিঠি লিখতাম কিন্তু তোমাকে দেওয়ার সাহস হতো না। হঠাৎ একদিন শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তারপর থেকে আজও তোমার জন্য কুমার হয়ে আছি। কিন্তু রিসেন্টলি শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়েছে। এটা শুনে রুক্মিণী বলে, আরে আপনি তো দেখি আমার সব খবর রাখেন। তখন লোকটি রোমান্টিক একটা কবিতা শোনাইও বলে, আচ্ছা এখন তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? রুক্মিণী বলে, এখনো কিছু ভাবিনি, তবে ভেবে দেখবো। এটা শুনে লোকটি বলে, ভাবতে এত বেশি সময় নিও না যে আমি হতাশ হয়ে কোনো পানির ট্যাঙ্কের উপর থেকে ঝাঁপ দেই অথবা গলায় দড়ি দিয়ে ফাঁস নেই। এটা শুনে রুক্মিণী হেসে ওঠে ও মুভিটি এখানেই শেষ হয়ে যায়। একটা তথ্য জানিয়ে রাখি, রুক্মিণীর ভূমিকায় যে অভিনয় করেছে তার নাম হেমা মালিনী, আর পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় যে অভিনয় করেছে তার নাম ধর্মেন্দ্র বাবু। মজার বিষয় হলো এরা দুজনের রিয়েল লাইফেই স্বামী স্ত্রী। এই মুভির গল্পটা একটু বাজে টাইপের হলেও এই মুভিটি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে জাস্ট রুক্মিণীর অভিনয়ের জন্য। তো আমার মতো আপনারও যদি রুক্মিণীর অভিনয় ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাইন তো ভালো লাগছে। আর হ্যাঁ, মুভিটি দেখার সময় মজার সিনগুলোতে আপনি যে মনে মনে হেসেছিলেন সেটা আমি দেখে ফেলেছি, তাই ভিডিওতে লাইক না দিয়ে চলে গেলে আপনার সাথে আর একটা কথা, যে জনাব এবং মহাশয়েরা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখে এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে অথচ আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলতে চাই আমার সাথে আপনার শত্রুতা কি নিয়ে প্লিজ একটু জানতে পারি? তো যাই হোক, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।